আচ্ছা, একটা খবর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হয়তো আপনাদের কাছে এটার গুরুত্বপূর্ণ আপনাদের কাছে নাও মনে হতে পারে, ভালো একটু শেয়ার করি। সেটা হচ্ছে প্রথম আলোর একটা হেডলাইন যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। এটা গুম সংক্রান্ত তদন্ত যে প্রতিবেদন সেখানে আমরা পেয়েছি যে যদি কোনো র্যাবের কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা তারা গুম খুন করতে রাজি না হতো তখন তাদের ফাইল আসলে সেনাবাহিনীর কাছে যেত। তো এখন যদি একটু প্রথম আলো থেকে পড়ি, সেখানে লিখেছে যে গুম গুম খুনের ঘটনায় জড়াতে কোনো কোনো কর্মকর্তা যে অস্বীকৃতি জানাতেন এমন তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি এ ধরনের কর্মকর্তাদের তথ্য বা এই যে কর্মকর্তারা গুম এবং খুন করতে অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের লেখা যে চিঠি, সেই চিঠি সরাসরি শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হতো বলে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে উঠে এসেছে। তো এমন একটা ঘটনার উদাহরণ তুলে ধরা হয় ৪ঠা জুন। সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে প্রকাশ করা হয় যে একটা গুমের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করার বিষয়টিও রয়েছে। শেখ হাসিনাকে চিঠিটা পাঠানো হয়েছে, যে চিঠি র্যাবের কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখেছিলেন যে স্যার আমি এই অন্যায় কাজ করতে পারবো না। এই চিঠিটা শেখ হাসিনাকেও পাঠানো হয়েছে। তো এমনই একটি ঘটনা তুলে ধরে প্রতিবেদনে বলা হয় যে অনেক দিন ধরে আয়না ঘরে আটকে রাখা এক বন্দীকে হত্যা করার নির্দেশ পেয়েছিলেন র্যাবের গোয়েন্দা শাখার কর্মরত এক কর্মকর্তা। কারণ কি, কেন তাকে হত্যা করা হবে? কারণ হিসাবে বলা হইল যে র্যাবের সেই কর্মকর্তার এক সহকর্মী আছে, মানে সেও র্যাবের কর্মকর্তা, তার একটি অসতর্কতার কারণে ওই বন্দির অবস্থান ফাঁস হয়ে গিয়েছিল। মানে তাকে যে আয়না ঘরে গুম করে রাখছে, এইটা তারই এক কলিগের কারণে মোটামুটি সবাই জানা গেছে। এখন তাকে ছেড়ে দিলেও সমস্যা। এই কারণে ওই কর্মকর্তাকে বলা হলো যে তুমি একে দুনিয়া থেকে সরিয়ে দাও। কিন্তু ওই কর্মকর্তা বেআইনি এই হত্যাকাণ্ডে, এই ক্রসফায়ারে জড়াতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি এই হত্যা করতে পারবো না। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলেন যে যদি ওনাকে মারতে হয় তাহলে অন্য কাউকে দায়িত্ব দিন, আমাকে এখান থেকে সরিয়ে দিন স্যার। স্যার আমি এই খুন করতে পারবো না। তবে শেষ পর্যন্ত কিন্তু ওই বন্দীকে হত্যা করা হয়নি। আর যেই কর্মকর্তা বলতেছে যে আমি মারতে পারবো না, সেই কর্মকর্তা 5ই আগস্টের পরেও চাকরিতে বহাল ছিলেন। তো এতে বোঝা যায় যে বেআইনি আদেশ অমান্য করলেই যে শেখ হাসিনা তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিতেন, ওইরকম না। তিনি চাকরিতে ছিলেন। তার মানে যেই বন্দীকে উনি খুন করতে চাননি সেও মারা যায়নি, সে এখনো জীবিত আছে। আবার যিনি হত্যা করতে চাননি তিনিও চাকরিতে আছেন। এইটা হচ্ছে গিয়ে সংবাদ। এবং এই ঘটনাকে অনুসন্ধানের সবচেয়ে বিস্ময়কর প্রতিবেদনের ঘটনা উল্লেখ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয় যে এটা পুরাপুরি কাকতালীয়ভাবে উন্মোচিত হয়। যেমন ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের এক সহকর্মী 5ই আগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবনে পরিত্যক্ত কিছু নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে হাতে লেখা 2টি চিঠি আবিষ্কার করেন। এই চিঠি দুটি র্যাবের 2জন কর্মকর্তা যে এই ক্রসফায়ার করতে বা এই হত্যা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, এটা র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক বরাবর লেখা হয়েছিল। এবং এই কমিশনের প্রতিবেদনে বলা হয় যে এগুলো কোনো আনুষ্ঠানিক চিঠি ছিল না, বরং এগুলো ছিল ব্যক্তিগত ঘোষণাপত্র। তারপরেও এগুলো শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি শেখ হাসিনার চিঠিগুলো 2015 থেকে 2024-এর 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার চিঠিগুলো নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছিলেন। এই চিঠিগুলোর একটাতে লেখা ছিল যে যখন র্যাব কর্তৃপক্ষ আমাকে অভিযানে যাওয়ার নির্দেশ দেয় তখন আমি বলেছিলাম যদি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুলি চালানোর কোনো পরিকল্পনা থাকে যা দেশের আইন দ্বারা অনুমোদিত নয় তাহলে আমি এই ধরনের কাজে অংশ নেব না। এবং এই কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলা হয় যে 5ই আগস্টের পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার প্রকাশ্য বক্তব্য থেকে জানা যায় যে
ওই কর্মকর্তারা দ্রুত একটি মিলিটারি পুলিশ চেকপোস্টে অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। মানে তারা বলতেছেন যে তারা এই গুম খুন করতে পারবে না বলে তারা একটি মিলিটারি পুলিশ চেকপোস্টে আশ্রয় নিয়েছিল। তারপর তাদেরকে র্যাব থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়। আপনারা জানেন যে যারা র্যাবে কাজ করে তারা কিন্তু সেনাবাহিনী থেকেই যায়, সেনাবাহিনী থেকে গিয়ে সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত র্যাবে কাজ করে র্যাব থেকে ফিরে আসে। তো যখন এই র্যাবের কর্মকর্তারা বলতেছিল যে আমরা এইসব গুম খুন ক্রসফায়ার করতে পারবো না, এবং এটা বলার পরে তারা প্রাণ ভয়ে একটা মিলিটারি পুলিশের চেকপোস্টে আশ্রয় নেয়, তখন সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে তারা মনে করেছিল যে তৎকালীন হাসিনা সরকার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি যে কোনো কারণেই হোক। এবং আরেকটি প্রতিবেদনে বলা হয় যে মানে জুনিয়র কর্মকর্তার দ্বারা এই যে লেখা চিঠি সেগুলো শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়ার বিষয়টি ইঙ্গিত করে যে এইসব গুম খুনের সঙ্গে শেখ হাসিনা নিজেই জড়িত ছিলেন। কারণ একটা র্যাবের সামান্য কর্মকর্তা বা কর্মচারী সে গুম খুন করতে পারবে না, সে চিঠিতে লিখেছে তার বসকে। সেই চিঠি গণভবনে যাবে কি জন্য? তার মানে হচ্ছে যে এটা দ্বারা শেখ হাসিনাকে বুঝালো যে অমুকে অমুকে আপনার এই গুম খুন করতে চায় না। এবং শেখ হাসিনা এবং তার দপ্তর কেন 1 দশক ধরে এইসব নথি তার ফাইলে সংরক্ষণ করে রাখবে, এটাও তাৎপর্যপূর্ণ। তবে 5ই আগস্টের পর ওই চিঠি বা ওই যে চিরকুট লিখছে এটা আবিষ্কৃত হওয়া কেবল শেখ হাসিনা যে গুম খুনের সঙ্গে জড়িত তারই প্রমাণ দেয় না, বরং বরং এটাও প্রমাণিত হয় যে আওয়ামী লীগের সময়ে এমন ভয়ের পরিবেশেও কিছু কিছু কর্মকর্তারা তারা গর্ব করে বলতে পেরেছিলেন যে আমরা আপনার অবৈধ আদেশ মানি না। তো এটাও একটা খুব ভালো দিক। এখন আওয়ামী লীগ দায় চাপাচ্ছে সেনাবাহিনীর উপরে বা র্যাবের উপরে। আওয়ামী লীগ বলতেছে আমরা কিচ্ছু জানি না। তো অন্তর্বর্তীকালীন যে প্রতিবেদন, এই গুমের যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে গুমের আদেশ দেওয়ার সময় ডিজিএফআইতে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা কার্যত সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যবর্তী সংযোগকারীর ভূমিকায় ছিলেন। উদাহরণস্বরূপ বলা যায় যে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন তদন্ত কমিশনকে বলেন যে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে বন্দী ছিলেন হুম্মাম কাদের চৌধুরী। সাউদিন কাদের চৌধুরী ছেলে হুম্মাম কাদের চৌধুরী এখন মুক্ত আছেন। তিনি বন্দী ছিলেন জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে। তখন এই হুম্মাম কাদের চৌধুরীর বিষয়টি তিনি শেখ হাসিনার সঙ্গে সরাসরি আলোচনা করেছিলেন। তো তখন শেখ হাসিনা একটা পর্যায়ে বলেছিলেন যে ঠিক আছে, আপনারা যখন ভালো মনে করেন তখন ছেড়ে দেন, তবে সে যাতে আর কোনো রাজনীতি না করে এবং যাতে সে বিদেশ চলে যায়, এই শর্তেই হুম্মাম কাদের চৌধুরীকে গুম করার, সে 2016 সালে গুম করার 6 মাস পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং ডিজিএফআইতে কর্মরত এক কনিষ্ঠ কর্মকর্তাও কমিশনকে জানিয়েছেন যে তিনি তার পরিচালককে এক বন্দির ভবিষ্যৎ নিয়ে এমন ভাবে কথা বলতে শুনেছিলেন যাতে স্পষ্ট ছিল যে শেখ হাসিনা নিজে ওই বন্দির, যে আয়নাগরে বন্দি আছেন, সেই সম্পর্কে অবগত ছিলেন এবং এই বিষয়ে শেখ হাসিনা তার নিজস্ব মত দিয়েছিলেন। মন্তব্যটি যেরকম সহজ ভঙ্গিতে করা হয়েছিল তা ইঙ্গিত করে যে যেসব ঘটনা আপাত দৃষ্টিতে খুবই অগুরুত্বপূর্ণ মনে করা হতো সেই সব ঘটনাতেও শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা ছিল বলে প্রতীয়মান হয়। এবং আরো বলা হয়েছে যে এসব জ্যেষ্ঠ কর্মকর্তারাই বেসামরিক আদেশদাতার সঙ্গে সামরিক বাহিনীর বাস্তবায়ন কাঠামোর গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থান করতেন। এই বহু বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে এই গুমের ঘটনা সরাসরি অস্বীকার করে আসছে, বারবার বিকল্প ব্যাখ্যা দিচ্ছেন যে গুম হওয়া ব্যক্তি নিজেই নিজেরে লুকিয়ে রাখছে বা সাগরে গিয়ে মারা গেছে, এরকম করে সবসময় আওয়ামী লীগ এগুলো অস্বীকার করতেন। তবে শেখ হাসিনার নির্দেশের দায় প্রমাণ করতে পারে এমন সাক্ষ্যদাতারা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে।
এখন আওয়ামী লীগ বলতেছে যে গুম হয়েছে ঠিক আছে, বাট এর জন্য আমরা দায়ী না, এই জন্য সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ দায়ী। এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা। তো আওয়ামী লীগের বর্তমান অবস্থান তুলে ধরে প্রতিবেদনে বলা হয় যে গত 16 এপ্রিল আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত আবারও প্রকাশ্যে দল এবং এর নেতৃত্বের কোনো ভূমিকার কথা অস্বীকার করেন গুম হওয়ার ক্ষেত্রে। তিনি বলেন যে আওয়ামী লীগের শাসনামলে বলপূর্বক গুম খুন যদি ঘটে থাকে তাহলে এগুলো ওই সেনাবাহিনী, তারপরে র্যাব এবং পুলিশ তাদের নিজস্ব উদ্যোগে মানে ঘটিয়েছে। এই কাজে শেখ হাসিনা বা আওয়ামী লীগের মন্ত্রিসভার কোন সদস্যরা নির্দেশ দেয়নি। মানে ওই জিয়াউল হাসানের একদম ফাঁসিয়ে দিছে, এখন নিজেরা ভালো হয়ে গেছে। গুমের ঘটনাগুলির বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বয়ান তুলে ধরা হচ্ছে তাতে সামরিক বাহিনীকেই একমাত্র দোষী হিসাবে চিহ্নিত করেছে, যা একদিকে অসত্য, অন্যদিকে বেসামরিক নেতৃত্বের দায় সম্পূর্ণভাবে লুকিয়ে ফেলার চেষ্টা। সাম্প্রতিক সময়ে আরো উদ্বেগজনক নতুন ধারা স্পষ্ট উঠেছে যে যেসব ব্যক্তি শুরুতে গুমের ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন না, যাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা কোনো অপরাধে অংশগ্রহণ করেননি, তারাও কিন্তু এখন এক ধরনের দ্বিতীয় স্তরের অপরাধে জড়িয়ে পড়েছেন। এবং যাদের বিরুদ্ধে বৈধ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, এই ব্যক্তিরা যারা কোনো অপরাধ করেননি তারা অপরাধীদেরকে 5ই আগস্টের পর পালিয়ে যেতে সহায়তা করেছিল। খেয়াল করবেন, যেসব সেনাবাহিনী সদস্যরা কোনো অপরাধ করেনি, অফিসাররা, তারা কিন্তু অপরাধীদেরকে 5ই আগস্টের পরে পালিয়ে যেতে সহায়তা করেছিল। হয়তো বা কলিক, তো এই জন্য মায়া আছে বা এই কারণেই। এবং এই গুম সহ গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে এমন 7 কর্মকর্তা, যারা গুম করেছিল, এমন 7 কর্মকর্তার বিষয়ে গোয়েন্দা সংস্থার নথিপত্র পর্যালোচনা করেছে গুম সংক্রান্ত কমিশন। প্রতিবেদনে বলা হয় যে গুমের ঘটনাগুলোর প্রকৃতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এগুলো কোনো একক ব্যক্তির কাজ ছিল না, বরং প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট ইউনিটের একাধিক সদস্যের অংশগ্রহণ ছিল, যা গোয়েন্দা সংস্থাগুলোর অজান্তে হওয়া প্রায় অসম্ভব। এসব ইউনিটে গোয়েন্দা সংস্থার নিজস্ব সদস্যরা নিয়মিতভাবে যুক্ত থাকতেন, যাদের দায়িত্ব ছিল সহকর্মীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দেওয়া। তবে ওইসব নথিপত্রে কোথাও গুম শব্দটি উল্লেখ করা হয়নি। দেখুন, যেই সব কর্মকর্তারা গুম করবে সেই সব কর্মকর্তাদের পিছনেও কিন্তু গোয়েন্দা লাগিয়ে দিত তার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং সেই গোয়েন্দারা রিপোর্ট দিত কোন কর্মকর্তা কি বলে, কার মতিগতি কিরকম, এগুলো। এবং নথিগুলো পর্যালোচনা করে দেখা গেছে যে সেখানে অত্যন্ত যত্ন সহকারে গুমের ঘটনায় জড়িত কর্মকর্তাদের সম্ভাব্য রাজনৈতিক সম্পৃক্ততা লিপিবদ্ধ ছিল। মানে যেই সব কর্মকর্তারা গুম করতো, র্যাবের বা পুলিশের বা সেনাবাহিনীর, এইসব কর্মকর্তাদের ভাই বা বাবা, এরা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল। এমনকি তাদের বিস্তৃত আত্মীয় পরিজন, এমনকি তার স্ত্রীর খালার রাজনৈতিক পরিচয়ও নথিতে ছিল। মানে কোথায় বিয়ে করছে, শ্বশুরবাড়ির লোক আওয়ামী লীগ করে, নিজের আওয়ামী লীগ করে, শ্বশুরবাড়ির লোক আওয়ামী লীগ করে, এইরকম সব লেখা ছিল। এবং এই গুম হওয়া কর্মকর্তারা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের ওই পরিবারের সদস্য ছিল। পাশাপাশি তাদের দুর্নীতি করত, শৃঙ্খলা ভঙ্গ করত, অসদাচরণও করত, এগুলো লেখা ছিল। কিন্তু কোথাও গুম করছে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে এগুলো উল্লেখ ইচ্ছা করেই করে নাই, বরঞ্চ এগুলো উল্লেখ করে ওদেরকে চাপে রাখতো যে দেখো, তোমরা যদি গুমখুন না করো তোমাদেরকে কিন্তু ফাঁস করে দিব, এই জন্য ওদেরকে জোর করে ওদেরকে দিয়ে গুমখুন করাতো। এবং অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলা হয় যে শেখ হাসিনা শাসনামলে নিরাপত্তা বাহিনীর ভেতরে গুম, রাজনৈতিক নিরপেক্ষতা কিংবা প্রতিষ্ঠানগত জবাবদিহিতার মতো বিষয়গুলো নিয়েও প্রশ্ন উঠেছিল। যেসব সদস্য এই প্রশ্ন তুলেছিলেন বা ভিন্ন মত পোষণ করেছিলেন তাদের প্রত্যেককেই ব্যক্তিগত বা পেশাগত ক্ষতির মুখে পড়তেছিল। বয়সে 40 এমন একজন কর্মকর্তা কমিশনকে জানিয়েছেন যে গুমের বিষয়ে তিনি তার নিজস্ব মত প্রকাশ করেন এবং তৎকালীন হাসিনা সরকার নির্ধারিত অবস্থান তিনি মেনে নেননি। এজন্য সহকর্মীদের কাছ থেকে তাকে পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং প্রত্যেকটি নতুন পোস্টিং এর আগে তার নতুন কর্মস্থলের সহকর্মীদেরকে সতর্ক করে দেওয়া হতো যে আমাকে যাতে বিশ্বাস করে তারা মনের কথা না বলে, কারণ আমি একটু ভিন্ন ধরনের।
মানে তাকে এক ঘরে করা হতো। অথচ তিনি বলেন যে আমি জীবনে কখনো কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি, তারপরেও আমাকে আহ, নিরাপত্তা ছাড়পত্র বাতিলকরণের মতো প্রশাসনিক অস্ত্র ব্যবহার করে আমার অগ্রগতি নষ্ট করে দেওয়া হয়, আমার প্রমোশন পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। দর্শক, এই হচ্ছে কি অবস্থা। এখন শেখ হাসিনার আমল তো বোঝেনি যে এরকমই চলছিল। এখন অত্যন্ত ভালো সংবাদ যে এই গুম খুনের সব ঘটনাগুলো স্পষ্ট হয়ে উঠছে, কারা কারা জড়িত এগুলো বের হচ্ছে, এবং শেখ হাসিনা যে সঙ্গে সরাসরি জড়িত এগুলোর অনেক প্রমাণ আছে। তো আশা করি এই গুমের সঙ্গে যারা জড়িত সবারই ইনশাল্লাহ একদিন বিচার হবে, এবং এই বাংলাদেশে যে যত বড় অন্যায় করুক না কেন তার বিচার হবে। কিন্তু বিচার ছাড়া তাকে গুম করে দিনের পর দিন রেখে হত্যা করা, এটা বাংলাদেশে ইনশাল্লাহ আর ঘটবে না বলে আমি মনে করি। ধন্যবাদ।